আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, তদন্ত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভারতকে ক্ষমা চাওয়ার দাবি। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে 211 রানের লিড বাংলাদেশের, ক্যারিয়ারে প্রথম 5 উইকেট শিকার টাইগার পেসার নাহিদ রানার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনার তদন্ত চেয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে ভারত সরকারের কাছে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিব বলেছেন, এমন বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি স্বরূপ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করে আগরতলার হিন্দুবাদী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতি। পরে বাংলাদেশ সহকারী হাইকমিশনে প্রবেশ করে জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ সদস্যরা। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন তারা। প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, এই ঘটনা 1961 সালের ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করেছে। সহকারী হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় বলেও বিবৃতিতে জানানো হয়। আগরতলার ঘটনাটিকে খুবই দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং বাংলাদেশের অন্য ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এছাড়া ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সে সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান পরিষদের নেতারা। পরিষদের সভাপতি বেনিয়ামিন মোল্লা বলেন, ভারত বাংলাদেশ নিয়ে খেললে তারা 7 সিস্টার্স নিয়ে খেলবে। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেন। অংশ নেন জগন্নাথ হলের শিক্ষার্থীরাও। তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না।
1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে, যা পাকিস্তানি বাহিনী উড্ডয়ন ক্ষমতা বাংলাদেশে অকার্যকর করে দেয়, ত্বরান্বিত করে বিজয়কে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 71-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দেই, আর এর এফেক্টটা আমরা 2 দিনের ভেতরে পেয়ে গেলাম। 2 দিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 3য় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রায় 2.5 ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিতীয় সভার কার্য বিবরণীর সিদ্ধান্তগুলোর অগ্রগতির পর্যালোচনা, গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, গুরুতর অসুস্থদের সহায়তার জন্য মেডিকেল সাপোর্ট টিম, আইসিটি সাপোর্ট টিম, লিগ্যাল সাপোর্ট টিম গঠন নিয়ে আলোচনা হয়। এছাড়া ফাউন্ডেশনের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন, নির্বাহী পরিষদ গঠন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন দেয়া হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গত 30 নভেম্বর পর্যন্ত 107,75,61,240 টাকা জমা হয়েছে বলে সভায় জানানো হয়। এর মধ্যে 365 জন শহীদ পরিবারকে 18,25,00,000 টাকা ও 775 জন আহতকে 7,86,70,190 টাকা অর্থাৎ মোট 1,140 জনকে 26,11,70,190 টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের প্রত্যাশা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আত্মত্যাগ তার সফল বাস্তবায়ন যেন হয়। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 10ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। অসংখ্য স্প্রিন্টার মোহাম্মদ মাসুম মিয়ার শরীর জুড়ে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মানুষ বিজয় মিছিল নিয়ে নামেন রাজপথে। সেদিনে বাড্ডায় পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হন মাসুম। রাইফেল থেকে একটি, শটগানের 3টি গুলি আর 500-রও বেশি স্প্রিন্টার শরীরে নিয়ে অসহনীয় যন্ত্রণায় ভুগছেন মাসুম। তার উপর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। আমার গুলি লাগে, ডান হাতে লাগে, এটা হচ্ছে একটা রাইফেলের, বাম হাতের এলবোতে শটগানের লাগে, যেখানে ছড়োয়া গুলি ঢুকে অনেকগুলো, মাজাতে এবং পিঠে প্রচুর পরিমাণ, প্রায় 500-র উপরে হবে। তো 100-র মতো বের করা গেলেও আর বাদবাকিগুলো বের করা যায় না এখনও, বা এগুলো যাবেও না ভবিষ্যতে বের করা। যেহেতু আমরা আন্দোলন করছি, তো দিন শেষে আমরা সফল হয়েছি, তো এই হালকা শরীরে ব্যথা বা এগুলি আর এখন হয় না। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মাসুমের মতো অনেকেই স্প্রিন্টার ও বুলেট বিদ্ধ হয়ে এবং হাত পা হারিয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পর বাড়িও ফিরে গেছেন অনেকেই। পুনর্বাসন আমাদের আসলে হবে। নিটোরে এখন 56 জন রোগী আছেন। আমরা 44 জনকে আমরা কিন্তু অলরেডি আর্থিক সহযোগিতা দিয়েছি। বাকি যাদেরকে দিতে পারিনি, হয়তো ইনফরমেশনের গ্যাপ আছে, ল্যাকিংস আছে, হয়তো এমআইএসএ এখনও আসেনি, হয়তো তাদের মধ্যে আমাদের কিছু প্রসেসিংয়ে আছে। দ্যাটস ইট। আমরা আসলে প্রসেসের মাধ্যমেই এগুলি নিশ্চিত করছি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ব্যবস্থায় যেন কোনো ভোগান্তি না হয়, এই দাবি আহত ও তাদের স্বজনদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। বাগেরহাটের মংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনের সমাপনীতে বক্তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত ও দুর্যোগের জেরবার উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে 2 দিনের সম্মেলন। এতে উঠে আসে দেশের ফুসফুস খ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ, প্রতিবেশ ও জীবন জীবিকার বিরূপ প্রভাব। সম্মেলনের শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয় দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। আমাদের প্রয়োজন হয় স্যানিটেশন, সেই জায়গাটা আমাদের ভালো থাকতে হয়। এরপরে আসে আমাদের হচ্ছে শিক্ষার প্রয়োজন আমাদের সন্তানদের জন্য। এরপরে আসে আমাদের সুস্থ থাকার জন্য, অসুস্থ হলে আমাদের দরকার চিকিৎসা ব্যবস্থা। প্রকৃতি কেন্দ্রিক জীবনের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু নিশ্চিত করতে হবে। যেমন এখানে মানুষের বসবাসের পাশাপাশি নন হিউম্যান অ্যানিমেল যারা আছে তাদের কিন্তু বসবাস করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের যেই হ্যাবিটেট, সেই হ্যাবিটেটগুলোকে রক্ষা করতে হবে। লবণ পানি ভিতরে ঢুকবে না বা অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দেওয়া হবে, এরকম একটা চিন্তা করেই কিন্তু উপকূলীয় বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 80-র দশকে দেখা গেল যে নদীতে পলি পড়ে নদীর বেড উঁচু হয়ে গেছে এবং কৃষি জমিটা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে গেছে। নিজেরটুকু ছাড়া বাকিটাকে আমরা নিজের করে ওন করতে পারি না।
আমার বাড়ির বারান্দাটুকু মনে হয় যে আমার, কিন্তু ঠিক পাশের রাস্তাটা ওইটা আমার না। সো ওখানে আমি ময়লা ফেলতেই পারি। এই দেশ, এই দেশের মাটি এবং এই পুরো পৃথিবী আসলে আমাদের। সো আমার মনে হয় আমরা যদি আমাদের দেশকে ওন করতে পারি, তাইলে আসলে আমার মনে হয় আমরা অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা। আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আপনাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাইলে একটা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আদর্শ একটা আবাসস্থল গড়ে উঠবে, ন্যায্য আবাসস্থল গড়ে উঠবে। এবং আপনাদের কার্যক্রম, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অর্থনীতি সবকিছু এমনভাবে পরিচালিত হতে হবে যাতে এটাতে পরিবেশ সুরক্ষিত থাকে। সাথে সাথে কার্যক্রমটা এমনভাবে হতে হবে যাতে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, RDRC, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। সবাইকে একটু নিজের অবস্থান থেকে একটু সততা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় সব ক্ষেত্রে, শুধু পরিবেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব। আলিমা রাজি, চ্যানেল আই, মোংলা, বাগেরহাট। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 2 জনকে গাজা শহরের একটি রাস্তায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার অনেক শিশু অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এমনকি চেতনা নাশক ওষুধ ছাড়াই তাদের অপারেশন করতে হচ্ছে। মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধাপরাধ করেছেন এবং জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল বলছে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের জবাবে এই হামলা। এবারে কৃষি সংবাদ। আলু উৎপাদনের বৃহত্তম জেলা মুন্সিগঞ্জে সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে 2 সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতি কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 24 থেকে 26 টাকার আলুর দাম নিয়ন্ত্রণ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে। মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি আলু 60 টাকা দরে বিক্রি হলেও এখন তা 80 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। আলু কিনে আনছি, আলু 75 বেশি, কেউ 80 বেশি। আলু আমদানি কম, আলুর দাম বাড়াতে আমরা বেশি ব্যস্ত আছি। কোল্ড স্টোরেজ সেটে প্রতি কেজি আলু পাইকারি দরে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, চলতি মৌসুমে আলু রোপণের জমির পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি বীজ সংকট দেখা দিয়েছে। পড়তা তো বেশি পড়তেছে, এক বস্তা আলু কিনে মনে করেন সিডাং থেকে এটা যায় মনে করেন আরো 50 টাকা গাড়ি ভাড়া, এটা তো আলুর উপরেই পড়ে। এরপরে মনে করেন একটা লোক সারাদিনে 2 বস্তা আলু বেচবো, এই রোজটা আলুর উপরে ভালাইবো, তো এটা মিলাইয়া মানে পুরো জায়গা গিয়া মানে 70-80 টাকা কেজি বেচতে হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, হিমাগার থেকে আলু বের হওয়ার শুরুতে এপ্রিল-মে মাসে বাজার নিয়ন্ত্রণ ছিল, কিন্তু পরে সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। বাজারে এটা সরবরাহ কমে যাওয়ার কারণে এটার দাম বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে যদি আমাদের মনে হচ্ছে যে যখন নতুন আলুটা উঠবে তখন কিন্তু আলুর দামটা আবার কমে আসবে। আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বাজার মনিটরিং এর সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। কোথাও অভিযোগ পাওয়া গেলে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তাদেরকে বলা আছে কোনো অভিযোগ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। গত মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় 10,36,250 মেট্রিক টন আলু উৎপাদন হয়, যার মধ্যে 5,07,160 মেট্রিক টন আলু জেলার 58টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। এবার প্রকৃতি সংবাদ।
টাঙ্গাইলে পাখির আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার। এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত নগরায়ন সহ নির্বিচারে বৃক্ষ নিধনে ধ্বংস হচ্ছে পাখির প্রাকৃতিক আবাসস্থল। এতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হুমকিতে পাখিসহ পুরো জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে পরিবেশের বন্ধু পাখি রক্ষায় টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। পাখিদের কোনো আবাসস্থল নাই, কিন্তু মানুষের আবাসস্থল আছে। এর জন্য জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে। এবারে আমরা প্রথম, আগামীতে আমরা এগুলা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। সকালবেলায় ভোর থেকে উঠলে পাখির কিচিরমিচির শব্দ আমাদের খুবই ভালো লাগে, এর জন্য আমরা মাটির কলসি লাগাচ্ছি। দিন দিন আমাদের অযত্ন অবহেলার কারণে পাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটা উদ্যোগ নেই বা এটা করতে পারি, তাহলে আমাদের ভারসাম্যগুলো রক্ষা হবে এবং পরিবেশ ভালো থাকবে। এতে পাখির কলকাকলিতে পরিবেশ ও প্রতিবেশে প্রাণোচ্ছ্বাস ফেরার প্রত্যাশা পরিবেশবাদীদের। দেশীয় প্রজাতির গাছ বেশি বেশি লাগাইলে এবং বিদেশি প্রজাতি নিরুৎসাহিত করলে পাখির নিশ্চিত আবাসস্থল এবং দিন দিন যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক পাখি আমাদের দেশে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলিকে রক্ষাকল্পে যে রোদ ঝড় বৃষ্টিতে পাখির প্রজনন ব্যাহত হচ্ছে, তো সেই জন্য আমরা পাখির নিরাপদ বাসস্থান তৈরির জন্য আমরা বিভিন্ন এলাকায়, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গাছে গাছে মাটির হাড়ি স্থাপন করছি, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, প্রাণ বৈচিত্র্য রক্ষা পায়। জীববৈচিত্র্য রক্ষায় দেশ জুড়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই, টাঙ্গাইল। এবারে খেলার খবর। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, তদন্ত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভারতকে ক্ষমা চাওয়ার দাবি। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে 211 রানের লিড বাংলাদেশের। ক্যারিয়ারে প্রথম 5 উইকেট শিকার টাইগার পেসার নাহিদ রানার।